সেক্ষেত্রে দাঁড়িয়ে দীপান্বিতা, আপনি যে কথাটা বলছেন, যে আপনি যে ইকুয়েশনটা শুনেছেন, ইকুয়েশন কি কোনোভাবে খেলা ঘুরতে ঘুরতে এরকমও হতে পারে যে তারেক প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়া তিনি রাষ্ট্রপতি? আর সেক্ষেত্রে তো একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রয়োজন হবে। ওনারা যদি আসলে সাংবিধানিক ভাবে একটি নির্বাচনের মাধ্যমে, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে তারা যদি আসলে বিপুল পরিমাণ সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই সেটা হতে পারে। কিন্তু ওনাদেরই বিএনপিরই আসলে নেতা আমির খসরুর একটি বক্তব্য আপনারা শুনেছেন কিনা আমি জানি না। তিনি বলেছেন শেখ হাসিনা অন্তত ডামি করেছে। আই মিন, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাদের একটি অ্যালিগেশন ছিল যে উনি গণতান্ত্রিক চর্চার মধ্যে ছিলেন না, নির্বাচন হয়নি বাংলাদেশে ঠিকভাবে। কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য, এমনকি জামাতও যদি বলি না কেন, যে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য সকল রাজনৈতিক দলের দ্বার উন্মোচন ছিল, প্রত্যেকে অ্যালাউড ছিলেন নির্বাচনে গ্রহণ করবার জন্য। বিএনপি লাস্ট নির্বাচনে অনেকবার মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে অনুরোধ করেছেন, তাদেরকে আহ্বান জানিয়েছেন, তারা স্বেচ্ছায় আসলে নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেটা ভিন্ন কথা, সরকার থেকে কিংবা ফর্মার গভর্নমেন্ট থেকে সেই সুযোগ সুবিধাটা ছিল। কিন্তু এখন আমার প্রশ্ন যে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক একটি দল আওয়ামী লীগ, তাদেরকে আসলে কি অপরাধে আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, এ নিয়েও তো আসলে আন্তর্জাতিক মহলে বিভিন্ন রকম কথা হচ্ছে। তো তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা আসলে বৈশ্বিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে? কেননা রাজনীতি করা আসলে কোনো তো অপরাধ নয়। আপনি আসলে আজকে এনসিপি দল, রাজনৈতিক দল, আপনি কি আসলে তাদেরকে বলতে পারেন যে না তুমি আসলে রাজনীতি করতে পারো না? তো একটা রাজনৈতিক দলকে কমপ্লিটলি আসলে কি অভিযোগে, যেখানে কোনো এখন পর্যন্ত বিচার কিংবা ট্রায়ালে সাব্যস্ত হয়নি কোনো রকমের অপরাধ, সেখানে আপনি কি অভিযোগে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছেন? তো এটা তো আসলে স্বৈরতন্ত্র। এটা আসলে আমি কি বলবো, এটা স্বৈরতন্ত্র, এটা ফ্যাসিজম। সেই নির্বাচন আসলে আদতেও গ্রহণযোগ্য হবে কিনা, আদতেও আসলে মোহাম্মদ ইউনূস নিজে নির্বাচন চান কিনা, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যদি নির্বাচন হয়ও, এনসিপি আসলে কয়টি আসন পাবেন, জামাত কয়টি আসন পাবে? সেখানে আসলে ইউনূস কি আদতে ক্ষমতা থেকে নেমে যেতে চান কিনা? তিনি যদি চাইতেন তাহলে তো আরো আগেই আসলে নির্বাচন উনি ঘোষণা করতেন। দেখুন, নির্বাচন ঘটবার একটি আলামত দেখা যায়, সেরকম কোন আলামত আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি না। একটা প্রশ্ন আপনার কাছে একটু করতে চাইবো, যে আমরা অতীতে দেখেছি যে হাসিনার দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি হাতে হাত মিলিয়ে এগিয়ে গিয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে অতীতের পুনরাবৃত্তি কি হওয়া সম্ভব? এই নির্বাচনে কি আবারও হাতে হাত মিলিয়ে একসঙ্গে বিএনপি এবং আওয়ামী লীগ চলতে পারে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে রয়েছে। আমি বারবারই একটি কথা বলছি যে এই দেশে আদৌ নির্বাচন হবে কিনা। নির্বাচন যদি হয় সেই ক্ষেত্রে আসলে যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে আসলে সেই সময় আবার বিএনপি চাইবে কিনা যে আওয়ামী লীগ আসলে নির্বাচনে অংশগ্রহণ করুক। এখন বিএনপির নিজের অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে কিনা বাংলাদেশে, বিএনপির এই মুহূর্তে বাংলাদেশে গ্রহণযোগ্যতা আছে কিনা, সেসব প্রশ্নে যদি আমি আসি, তবে বিষয়টা এরকম দাঁড়ায় যে নির্বাচনের বিষয়টি পরে। সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে বিএনপি যদি এইটুকু উপলব্ধি করে থাকে যে বাংলাদেশে গণতন্ত্রকে আর রাখতে দেওয়া হবে না, বাংলাদেশের সংবিধানকে আর রক্ষা করতে দেওয়া হবে না, সেই ক্ষেত্রে বিএনপি, প্রশ্নটি এরকম হলে, এই প্রশ্নটি আসলে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমি বাংলাদেশের মানুষের কাছেও করতে চাই, বিএনপির এই বোধোদয় কবে হবে এবং বিএনপি আওয়ামী লীগের সঙ্গে একযোগে রাস্তায় আন্দোলনে নামবে কিনা আসলে এই ইউনূস সরকার পতনের জন্য, সেই দিকে আমি মনে করি এখন বিএনপির মনোযোগ দেওয়া উচিত। কেননা সার্বিক যে পরিস্থিতি আমরা দেখছি, বিএনপির যেই ভাবমূর্তি, ইউনূস সরকার আসলে প্রেম দেখিয়ে, ভালোবাসা দেখিয়ে উপর দিয়ে
উপর দিয়ে ভালোবাসা দেখিয়ে তলে তলে কাটার যে বিষয়টা, উপরে পানি ঢালা গোড়া কাটার বিষয়, সেরকমটা আসলে বিএনপির সম্পূর্ণ ইমেজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সুতরাং আমি অনুভব করছি যে একটি -2 প্রক্রিয়ার মধ্যে এই সরকার মোটামুটি সফলতার পথে আগাচ্ছে। তো বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দুটো গণতান্ত্রিক দলের যদি আসলে অস্তিত্ব না থাকে, বাংলাদেশে আসলে গণতন্ত্র বলে কোনো কিছু থাকবে না। সেই ক্ষেত্রে এই এখনের যে রেজিম, যে অবৈধ সরকার, একে হটানোটা আসলে প্রয়োজন। তাই আমি মনে করি যে, আমি প্রশ্ন করতে চাই যে আসলে বিএনপি এখন পর্যন্ত সেই থ্রেটটা ফিল করছে কিনা। থ্রেট ফিল করার মতন যথেষ্ট ঘটনা ঘটে গেছে বিগত 1-2 মাসে বাংলাদেশে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে চাঁদাবাজি এবং যেইভাবে আসলে বিএনপির ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে। আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলতেই চাই যে এনসিপির লোকজন আসলে বিএনপি সম্পর্কে বাজে কথা বলতে শুরু করেছে। আমি মনে করি যে বিএনপির এখন উচিত আওয়ামী লীগের সঙ্গে আসলে একটি সমঝোতায় গিয়ে একটি আন্দোলন কিংবা রাস্তায় নেমে এই সরকারকে আসলে হটানোর ব্যবস্থা করা। একেবারে দীপান্বিতা, আপনাকে একটু সঙ্গে রাখবো আমরা এই মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের যে লন্ডনের সাক্ষাৎকার, সেই ছবিটা দেখালাম। এরপর যে ছবিটা দেখাবো সেটা হচ্ছে যে তারেক রহমানের বিরুদ্ধেই কিন্তু রাস্তায় এবার স্লোগান শুরু হয়ে গিয়েছে। যে স্লোগানটা দেওয়া হচ্ছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে তারেক রহমান, তারেক জিয়া কোন পথে, অর্থাৎ শেখ হাসিনা যেই পথে, তারেক জিয়া কোন পথে, কোন পথের কথা বলা হচ্ছে সেই নিয়ে আমি দীপান্বিতার কাছে যাব। তবে তার আগে সেই ছবিটা একটু দেখাবো। এই ভিডিও নিয়ে দীপান্বিতা আমার বেশ কয়েকটি প্রশ্ন আছে। আমি সবার আগে যে প্রশ্নটা আপনার কাছে রাখবো যে হাসিনা গেছে যেই পথে, তারেক যাবে সেই পথে। হাসিনাকে আমরা দেখলাম যে তিনি ভারতে চলে এলেন 5ই আগস্ট, ঠিক কি কি ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই স্লোগানটা ঠিক কি বোঝাতে চাইছে, এর অর্থটা কি, অন্তর্নিহিত অর্থটা কি? দেখুন, 4 আগস্ট খুবই নীরবে বাংলাদেশে একটি সেনা কূ হয়ে গেছে। এটা আমরা প্রত্যেকেই জানি। ইট ওয়াজ এ কূ, এটা একটা ষড়যন্ত্র।